আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহেরোজের একটি উপন্যাস আমি পদ্মজার দ্বিতীয় খণ্ড এর তৃতীয় পর্ব। ভোর হয়েছে, আর কতক্ষণই হলো, 2 ঘন্টার মতো। এর মধ্যেই মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারিদিকে। পূর্ণা আলোক ঘরের সামনে থাকা বারান্দার চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের উপরে 3-3টে কাঁথা, তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, তার চেয়ে বরং আপার সাথে আড্ডাই দেয়া যাক। চৌকাঠে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে, শরীর ভেজা। রানী আপা, রানী আপা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী নেই। মৃদুল বারান্দার পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল, তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটলো, এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কই রে রানী আপা, শীতে মইরা যাইতেছি, কাপড় নিয়ে আয়। ভেজা শরীর নিয়া ঘরে কেমন ঢুকবো? পূর্ণা কাঠখোট্টা গলায় বলল, রানী আপা এখানে নাই, হুদাই চেঁচাচ্ছেন। মৃদুল পূর্ণার স্বরের পাল্টা জবাব দিল, তোমারে কইছি আমার উত্তর দিতে? আমার ইচ্ছে হইছে আমি চেঁচাবো, তোমার ভালো না লাগলে কানে ফাত্তর ঢুকাইয়া রাখ। পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকে। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে, আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বাতাস বেড়েছে, খালি গায়ে কাঁপুনি শুরু হয়। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি আপনার কাপড় নিয়ে আসব? মৃদুল চোয়াল শক্ত রেখে আবার আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণা জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, এরপর চলে যায়। পূর্ণা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে উহু জাতীয় শব্দ করে কাঁপতে থাকলো। যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতর ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে, এদিক দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হবে। সহ্য করা ছাড়া আর উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলোক ঘরের পিছনে উত্তর দিকে যে বারান্দা আছে সেখানে মগাকে পেল। মগা ঝিমুচ্ছে। মগা ভাইয়া? মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘর কোনটা? মগা আঙুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে আসে। মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল। পূর্ণা মৃদুলের চেয়ে 1 হাত দূরে এসে দাঁড়ায়, লুঙ্গি শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়। আর রাগ দেখানো সম্ভব নয়। রগে রগে ঠান্ডার তীব্রতা ঢুকে গেছে, রক্ত শীতল হয়ে এসেছে। সে পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখোশটি আবিষ্কার করলো। টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষ ছায়া ফেলে রেখেছে। পাতলা ফিনফিনে ঠোঁট, ত্বকে তেলতেলে ভাব, চকচক করছে। লম্বা এলো চুল বাতাসে উঠছে। শ্যামবর্ণের মুখ এত আকর্ষণীয় হয়? কিছু সৌন্দর্য বোধ হয় এভাবেই খুব কাছে থেকে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ায়, বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময় কোনো টানে আবার ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে। সে লুঙ্গি পাল্টে মিনমিনিয়ে বলল, শার্টটা?
পূর্ণা হেসে শার্ট এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি। হুট করেই বুকে ঝড় ও বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথে বলল, আমাকে কালি বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি। আমি এমনই মহৎ। অন্য সময় হলে হয়তো মৃদুলও পাল্টা জবাব দিত, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না, মোটেও ইচ্ছে হচ্ছে না। পূর্ণা কিছু না বলে আলোক ঘরে ঢুকে যায়। মৃদুল দ্রুত পায়ে 2 পা এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। আজকের দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতি অন্যরকম? পদ্মজা নিজেকে দ্বাদস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন। এরপর দ্রুত দরজার তালা লাগিয়ে দিলেন। পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে, নাকি কারো হাতে থাপ্পড় খাওয়ার অপমানে, কে জানে। খলিল কপাল কুঁচকে আরো কি কি যেন বলে চলে যান। পদ্মজা ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে। সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না। দিক দিশা যেন হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজার সম্মিত ফিরে পেল। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে। পদ্মজাকে তাকাতে দেখে লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সে জায়গাতেই দাঁড়িয়ে থাকে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আকাশ মেঘাচ্ছন্ন। এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি? ভাবতে ভাবতে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজার গা কেঁপে উঠে ঠান্ডার তীব্রতায়। শা শা করে বাতাস বইছে। সুপারি গাছগুলো একেবারে ডানে দুলে পড়ছে, তো আরেকবার বামে। আলো ঘরের পিছনের বারান্দার মগা গায়ে কাঁধা মুড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। পদ্মজা শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে পাচ্ছে। আবহাওয়ার অবস্থা ভালো না, তার মধ্যে বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডা তীব্রতা আটকানো যায়? ইচ্ছেও করছে না ঘরে যেতে। সে এদিক ওদিক চেয়ে দেখল। শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোয়। তখন নাকে একটা বিশ্রী বোটকা গন্ধ আসে। পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। সে সাবধানে এক পা এক পা করে ফেলছে। এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়। উল্টো ঘুরে বাইরে উকি দেয়। বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখ পড়ে আমিরকে। পদ্মজা সবকিছু ভুলে ছুটে নেমে আসে নিচতলায়। এরপর বাইরে আসে। আমির তার চাচাকে মারছে। যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে। মজিদ, হাওলাদার, রিদওয়ান, আমিনা, রানী সবাই আটকানোর চেষ্টা করছে, কেউ পারছে না। আমির খলিলকে ছেড়ে রিদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল। আমিরের আচরণ উন্মাদের মতো। সে বিশ্রী গালিগালাজ করতে করতে রিদওয়ানের পেটে লাথি বসায়। রিদওয়ান কোকিয়ে উঠল। আমিনা আমিরকে কিল থাপ্পড় দিয়ে আঘাত করছেন, তাতেও কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে আসে। আমিরকে চিৎকার করে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন, ছাড়ুন। আমির পদ্মজার জবাব দেয় না। খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সে অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে। রানী, আমিনা হাউমাউ করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল পদ্মজা 2 হাতে আমিরকে টেনে সরাতে চায়, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল 2 হাতে ঝাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে। আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলে, কুত্তার বাচ্চারা, অনেক কিছু করছস, করতে দিচ্ছি। আমার বউয়ের গায়ে হাত দেশ কোন সাহসে? মৃদুল, ছাড়, আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়বো। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রিদওয়ানকে ধরে। পদ্মজা হতভম্ব হয়ে পড়েছে।
রিদওয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল আর আজ খুলে থাপ্পড় মেরেছে। এসব কে বলেছে আমিরকে? থাপ্পড়টা লতিফা দেখেছিল। তাহলে কি লতিফা বলেছে? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন। পদ্মজা দ্রুত সরে যায়। চাচি, কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতে বললেন, আমাও এই কামড়া কামড়ি, আল্লাহর দোহাই লাগে। পদ্মজা কি করবে বুঝতে পারছে না। আমির তার কথা শুনছেই না। আর আমিরের এমন রাগ সে দেখেনি। গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে এটাও ধারণার বাইরে। পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কণ্ঠ কঠিন করে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমির তাও শুনল না। সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল। 2 হাত দূরেই নারকেল গাছ ছিল। সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত। অঘটন ঘটার পূর্বেই 2টা হাত পদ্মজাকে আঁকড়ে ধরে। পদ্মজা কৃতজ্ঞতায় নজর তাকায়। ফরিনাকে দেখতে পেল। পদ্মজা অবাক হয়। ফরিনা এরকম ধস্তাধস্তি দেখেও চুপ করে আছে। থামানোর চেষ্টা অবধি করছে না। পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করে। মৃদু চেষ্টা করলো, কিছুতেই কিছু হয় না। আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে। মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে। পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে। সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অবধি পৌঁছেছে কিনা সন্দেহ। পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে তখনই 2টি শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে। সে হাতে খুব দামি ঘড়ি। হাতের মালিককে দেখার জন্য পদ্মজার চোখ তুলে তাকায়। মুখ দেখে চমকে ওঠে। দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথে দেখা। যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগ মাখা অনুভূতি ছিল। সে লিখন শাহ। পদ্মজা দূরে সরে দাঁড়ায়। মৃদু লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে। আমির ছটফট করছে ছোটার জন্য, অথচ ছুটতে পারছে না। ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায়। লিখন হেসে বলল, এবার থামুন, অনেক শক্তি ফুরিয়েছেন। আমির কিছু বলতে চাইল, তখনই হৃদয় সবার অগোচরে ইট দিয়ে আমির ঘাড়ে বাড়ি মারে। আমির আর্তনাদ করে বসে পড়ে। লিখন হৃদয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্মজা উৎকর্ণ হয়ে দৌড়ে আসে। আমিনা, রানী, খলিল এবং হৃদয়কে নিয়ে দ্রুত আলোক ঘরে চলে যায়। দরজা বন্ধ করে দেয়। মজিদ মগাকে বলেন, তাড়াতাড়ি যা গঞ্জে, বিপুল ডাক্তারকে নিয়ে আয়। আমার বাড়িতে এসব কি হচ্ছে? ফরিনা তখনও দূরে ঠায় দাঁড়িয়ে আছে। এই ঘটনা তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি। যেন এই ঘটনা জন্য তিনি খুশি। কি চলছে তার মনে? ফরিনা তাড়াহুড়ো করে খোশ মেজাজে রান্না করছে। সাহায্য করার মতো পাশে কেউ নেই। একাই দৌড়ে দৌড়ে সব করছেন। হাওলাদার বাড়িতে অতিথি এসে একদিন না থেকে যেতেই পারে না। এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করেছে। পদ্মজা নিজের ঘরে স্বামী সেবায় ব্যস্ত। আমিরের ঘাড়ে চামড়া ফুলে গেছে, হাড়ে বিষের মতো যন্ত্রণা। বিপুল ডাক্তার ওষুধপত্র দিয়েছে। পদ্মজা অশ্রু সজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে, সহ্য করতে হয়েছে। মাত্রই আমির চোখ বুজেছে। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে, দ্রুত যেন আমির ব্যথাটা সেরে যায়, নয়তো তাকে যেন দিয়ে দেয়। ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দেয়। নীল হয়ে আছে। লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজা কারোর উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুছত। তারপর লতিফাকে দেখে বলল, লুতু বুবু। লতিফা বলল, খাইবা না? খালাম্মা খাইতে ডাকতাছে। পদ্মজা গম্ভীর কণ্ঠে বলল, আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি? খালাম্মা লিখন ভাইজানের লেগে রান্দা ছিল। পদ্মজা ক্ষিপ্ত হয়।
নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। লতিফা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবদ্ধ করে রাখলো। এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল, তুমি যাও, আমি আসছি। লতিফা 2 পা এগোতেই পদ্মজা ডেকে বলল, লুতু বাবু। লুতু দাঁড়ালো। পদ্মজা বলল, তুমি আমার উপর নজর রাখছিলে কেন? আর আমাকে না জিজ্ঞেস করে থাপ্পড়ের কথাই বা কেন বলেছো ওনাকে? লতিফার কোনো প্রতিক্রিয়া নেই। সে নত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পদ্মজা আরো 2 বার প্রশ্ন করেও কোনো জবাব পেল না। তাই বলল, নিষেধাজ্ঞা আছে নাকি? এবার লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে কিছু একটা ভাবলো। এরপর মুখ তুলে দেখলো পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রতিভ হয়ে ওঠে, বলে, আমি যাই, নইলে খালাম্মায় সেদবো। পদ্মজার উত্তরের আশায় থাকেনি লতিফা। তড়িঘড়ি করে চলে যায়। পদ্মজা ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে। প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা, অথচ তার মনে হয় সব প্রশ্নের উত্তর এক, এক যোগসূত্র। এখন সেসব ভাবার সময় নয়। আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত। পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে। ভীষণ গরম। জ্বর উঠেছে নাকি? লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে। দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে। লিখনের নায়িকা 3 দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে। সাঁতার জানে না, তাই প্রচুর পানি খেয়েছে। সেই সাথে পা মচকে গেছে, কোমরেও ব্যথা পেয়েছে। এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে। কত অসভ্য এই লোক! মানুষের আঘাতের কথা শুনে হাসে। তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হা হা করে হাসা দেখে। লিখন আরো জানালো, সে এবং তার দল গত 3 দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করেছে। বাকি যা দৃশ্য আছে সবকিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে। তাই আপাতত শুটিং স্থগিত আছে। আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে। পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো। পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে। ঘন্টা 2 আগে একটু কথা হয়েছিল, আর হয়নি। লিখন প্রশ্ন করলো, ভেতরের অবস্থা কেমন? আমির হাওলাদারের আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন? ঘুমাচ্ছে দেখে এলাম। আপা আছে পাশে। তোমার আপা পাশে থাকলে আর কি লাগে? লিখনের কণ্ঠটা করুণ শোনায়। পূর্ণা প্রসঙ্গ পাল্টে বলল, ভাইয়া, আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। তখন বললাম, কিছুই বললেন না। আচ্ছা, যাব। প্রান্ত অনেক খুশি হবে। প্রান্ত যেন কে? আমার ভাই, ওই যে খুন। মনে পড়েছে, কি যেন নাম ছিল, মুন্না বা এরকম কিছু নাম ছিল না? জি ভাইয়া। সবাই কত বড় হয়ে গেছে, পড়াশোনার করনি কেন? পূর্ণা বাম হাত চুলকাতে চুলকাতে বলল, মেট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি। মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুমিও মেট্রিক ফেল? পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন, আরো কেউ আছে এখানে? মৃদুল মুচকি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল, আমিও মেট্রিক ফেল। মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল। পূর্ণা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে। মজা করলো নাকি সত্য বলল? লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল, মৃদুল, মজা করছো নাকি সত্যি? মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা, মিথ্যা কইতে যামু কেন? এতে আমার লাভটা কি?
মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো। সাথে তাল মিলালো পূর্ণা ও মৃদুল। লিখন আগের চেয়েও সুন্দর হয়েছে। দেখতে কত ভালো দেখাচ্ছে, কি অপূর্ব মুখ, বলিষ্ঠ শরীর। পূর্ণা কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশেই পদ্মজাকে মানায় বেশি। পরক্ষণেই পূর্ণা নিজেকে শাসালো। চুপ থাক পূর্ণা, আমির ভাইয়ের মতো ভালো মানুষ দুটি নেই, আপার জন্য উনি সেরা। তবুও মন বুঝে না। হয়তো সৌন্দর্যের মিলনটার জন্যই লিখন পদ্মজা দুটি নাম তার ভাবনার একসাথে জোড়া লেগে যায়। অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গায় কেউ নিতে পারবে না, কেউ না, সে অনন্যা। হাসি খুশি মুহূর্ত উবে যায় খলিলের কর্কশ কণ্ঠে। বেহায়া পেলা সেরি, পরপুরুষের সামনে কেমনে দাঁত ফেলায় হাসতেছে। ঘরে বাপ মা না থাকলে এমনই হয়। এই সেরি, ঘরে যা। লিখন মৃদুলের সামনে এভাবে কটু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসে। সে এক পলকে লিখন মৃদুলকে দেখে আলোক ঘরের ভেতর চলে যায়। লিখন মৃদুল হতভম্ব। খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ, নাকের নিচে চামড়া উঠে গেছে, মাংস দেখা যাচ্ছে, তবুও তেজ কমে না। তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলছেন, মারা মইরা যাওয়ার পর থেকে এই সেরি দস্যি হইয়া গেছে। এত বড় সেরি বুড়া হইতাছে, বড় বইনে বিয়া দেয় না। কোন দিন কোন কাম ঘটায় আল্লাহ জানে। তা লিখন, দুপুরে খাবার খাইছো? লিখনের ইচ্ছে হচ্ছে না এক কুৎসিত ভাবনার লোকটাকে জবাব দিতে। যেহেতু সে এই বাড়ির অতিথি, তাই মনের কথা শুনতে পারল না। বলল, জি না। মৃদুল খলিলকে উপেক্ষা করে আলোক ঘরে ঢুকে পড়ে। পূর্ণ আলোক ঘরের পিছনে বারান্দায় এসে দাঁড়ায়। মৃদুল পিছনে এসে দাঁড়ায়। কোমল স্বরে বলল, খালুর কথায় কষ্ট পাইছো? পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল, আপনি কারোর কষ্টে কথা ভাবেন, দেখে ভালো লাগলো। সব সময় তেরা কথা কেন কও? আমি যদি আগে জানতাম তোমার কালি কইলে তোমার এত কষ্ট হয়, আমি কইতাম না। পূর্ণা তাকালো। পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠল। এই দৃষ্টির নাম বোধ হয় মন কেমন করা দৃষ্টি। পূর্ণার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাফ চাইছেন? মৃদুলের জোড়া ভ্রু কুচকে আসে। দুই পা পিছিয়ে যেয়ে বলে, জীবনেও না। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল, আম্মা, কি হয়েছে আপনার? ফরিনা প্রবল বিস্ময়ে জানতে চাইলেন, কেন, কি হইব আমার? ফরিনার ব্যবহারে পদ্মজা খুব অবাক। সে কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে রইল। ফরিনা নিশ্চিত মনে চুলা থেকে পাতিলা নামালেন, তারপর বললেন, ও পদ্মজা, মগার একটু কইবা লিখন মৃদুলকে ডেকে আনতে। লিখন স্যারেডা কখন আইছে, এখনো খায় নাই। পদ্মজা আর ঘাটল না ফরিনাকে। সে বুঝে গেছে কোনো জবাব পাবে না। সদর ঘরে পার হতেই সদর দরজায় মৃদুল এবং লিখনের দেখা পেল। পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল, তারপর বলল, আপনারা এখানে এসে বসুন, আম্মা আপনাদেরই খোঁজ করছিলেন। কথা শেষ হতেই পদ্মজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল। লিখন আবিষ্ট হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের প্রিয় স্ত্রী এক ছুটে পালিয়ে বেড়ায়। পার্থক্য শুধু এটাই, আগে লজ্জায় পালাতো, এখন অস্বস্তিতে। লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজাকে এক ঝলক দেখার জন্যই এই বাড়িতে সে পা দিয়েছে। যাকে ভালোবাসে, তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের, তা শুধু তার মতো অভাগারাই জানে। মৃদুল লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল, পদ্মজা ভাবিকে চিনেন? চিনব না কেন? লিখন থেমে গেল। সে নিজের অজান্তে কি বলে দিচ্ছিল। হেসে বলল, এত সব চিনে কি হবে, হাসো গিয়ে বসি, তারপর বলো কখনো প্রেম পড়েছো? না,
মনে হয়, উদাসীন হয়ে বলল মৃদুল। নিশ্চিত হয়ে বলো। মৃদুল ভাবল, কোন নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করেছে। উত্তর পেয়েও গেল। সকালেই সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে, অজানা অনুভূতি অনুভব করছে। এটা কি প্রেম? মৃদুল নিশ্চিত নয়, তাই সে বলল, না, ভরি নাই। আচ্ছা, সেসব বাদ। বিয়ে করছো কবে সেটা বলো। উম হুট করে একদিন। আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মারে চমকে দেব। লিখন সশব্দে হাসলো, বলল, জানো মৃদুল, মানুষের সব চাওয়া পূরণ হয় না। প্রতিটা মানুষের জীবনেরই কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে। তাহলে বলছেন আমার এই ইচ্ছে পূরণ হইব না? না, তা বলছি না। হুট করে বিয়ে করে ফেলা আর কেমন অসম্ভব কাজ। মেয়ে রাজি থাকলেই হলো। মেয়ে বেঁকে গেলে কিন্তু কিস্সা খতম। লিখন আবার সশব্দে হাসলো। মৃদুল অকারণে তাল মিলিয়ে হাসে আর ভাবে, একটা মানুষ এত হাসতে পারে কিভাবে? এত সুখী লিখুনসা। সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকিয়ে হাসির আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই আসে, আমির ছাড়া। রিদওয়ান, খলিল এত শান্তভাবে আছে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে। লিখনও এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে, সেসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল, আম্মা, আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ঘুম ভেঙেছে হয়তো। পদজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে। পদজার হাঁটার ছন্দ দৃপ্ত ও সাবলীল। মাথায় শাড়ির আঁচলে ঘোমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারত না? এতটাই অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তির খেলা? কেন ভোলা যায় না এই নারীকে? লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসে হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি পদ্মজার অস্বস্তি হবে ভেবে। সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এ যে বড় যন্ত্রণার। এতদিনেও বুকের ভিতর কিভাবে পুষে আছে একপাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এ ভালোবাসা পূর্ণতা পাবে? আসবে কি সেই সুদিন? লিখনের শুষ্ক চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতেই পারে না পদ্মজা বিবাহিত। লিখনের সম্মুখ বরাবর মৃদুল ছিল। মৃদুল লিখনের পত্রিকা দেখে, অনেক কিছুই বুঝে নিল। নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞাসা করলেন। খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারিদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে। পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো। ঘাড়ে প্রচন্ড ব্যথা, টিকে থাকা যাচ্ছেই না। রাগে কিরমির করছে এখনো। পদ্মজা শান্ত, তারপর খাইয়ে দিল। খাওয়া শেষে আমি ম্লান হেসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? পদ্মজা নিষ্কম্প স্থির চোখে তাকালো। ওনার সাথে কেন কথা হতে যাবে আমার? উনি তো তোমার জন্যই এসেছেন। আপনাকে বলেছে? অন্য দরকারেও আসতে পারে। আমির হাসলো, বলল, সে আজও তোমাকে পছন্দ করে, আশা করে তুমি তার কাছে যাবে। অসম্ভব। যা তা বলছেন। আপনি এসব বললে আমার খারাপ লাগে। পদজা থামলো। আমির মৃদু হাসছে। পদজা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন?
বন্ধা নারীর কত যন্ত্রণা বুঝবেন না। আমাদের একটা মেয়ে হয়েছিল, আর হবে না, তাই বলি। হবে, আল্লাহ চাইলে হবে। তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউই আছে, আর কি লাগে। পদজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে, তারপর চিরুনি দিয়ে আমিরের চুল আঁচড়ে দিয়ে বলল, চুলগুলো বড় হয়েছে অনেক। হুম, আচ্ছা এদিকে আসো। আমি পদজার এক হাতে টান দিতে গিয়ে ঘাড়ে চাপ দেখে আহ করে উঠল। পদজা ব্যস্ত হয়ে পড়ে, খুব লেগেছে? আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কেন এমন করেন আপনি? চারপাশ অনেকটা ফর্সা হয়েছে, দুপুরের সূর্যটা একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবার ডুবেও যাবে। পূর্ণা লবণ দিয়ে টক বড়ি খাচ্ছে, দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণা চমকে ওঠে, মৃদুলকে দেখে বুকে থুতু দেয়, তারপর বাজখাই কণ্ঠে বলল, হুট করে এভাবে কেউ আসে? আর কথা কইও না, তোমারে সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। মাত্র মকা কইল তুমি নাকি সাদে। কেন? আমাকে খুঁজছেন কেন? এমনি খেট খেট কইরা কথা কইতেছো কেন? একটু ভালো কথা আহে না মুখ দিয়া? পূর্ণা একটু নড়ে চড়ে বসলো, তারপর হেসে বলল, দুঃখিত, এবার বলুন কি দরকার। ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি। আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই। তোমার না, তোমার বড় বইনের, পদ্মজা ভাবির। পূর্ণা উৎসুক হয়ে তাকালো। মৃদুল উসখুস করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে। এরপর নির্বিকার কণ্ঠে বলল, না, তবে লিখন ভাই আপারে পছন্দ করত। আপার সাথে ভাইয়ার বিয়েটা কেমনে হয়েছে জানেন? আমির ভাইয়ার কথা বলছো? আমার আপা কি আর কোথাও বিয়ে হয়েছে? সোজা উত্তর দিতে পারো না, তারপর বলো। ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথে আবার বিয়েটা হতো, কিন্তু হয়নি, এতটুকুই। লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়ে গেছে, তাই অনেক ভালোবাসতে পারে। হুম। পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে। মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায়, চারপাশ দেখে। পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, বুক হাপড়ের মতো ওঠানামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আর একটা বড়ই হাতে নিল, তখন মৃদুল ডাকলো, বেআইন। পূর্ণা তাকায়। মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখেছে। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়। মৃদুল আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, রক্ত না। পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করল, তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, তাই তো। মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হইতাম কেমনে? পশুর রক্ত এইখানে আসবে কেন? মানুষের রক্তই কেন আসবে? তাই তো। দুজনে চিন্তিত হয়ে ভাবতে থাকলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখি শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থায় এখানে এসে পড়েছে। তাহলে মরা পাখিটা কই? ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি, এরপর চলে গেছে। সন্ধ্যা রাত, জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে, ঠান্ডা বাতাস,
সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোনাকি পোকা দেখছে। মাঝে মধ্যে অন্দরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে। সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরেনি সে। খেতে বসেছিল, আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ শুনেনি। স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট দুটো নেই। স্বপ্নের সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন। একসময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠেই মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রতিটা মুহূর্তে আফসোস হয়, শুরুতেই কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে। পরবর্তী কয়েকটা মাস ঘোরের মধ্যে কেটেছে। সিনেমার জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মন তো ভেঙেই গড়িয়ে গেছে। আজও জোড়া লাগেনি। পদ্মজা কি কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে? জানবে কি তার ভালোবাসার গভীরতা? লিখন আনমনে হেসে উঠল। চোখে জল, ঠোঁটে হাসি। এ হাসি সুখের নয়, যন্ত্রণা। পূর্ণা অন্দরমহলে আসেনি। পদ্মজা ভীষণ রেগে আছে। আলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? এর আগেও যখন পারিজাত তার পেটে ছিল, পূর্ণা এই বাড়িতে অনেক দিন ছিল। তখনও মাঝরাত অবধি আলোক ঘরের বারান্দায় বসে থাকতো। পদ্মজার শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি। এখন ঘরে ঘরে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ। তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা। পদ্মজা কণ্ঠে শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্টও হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিক অতীত। পদ্মজার স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে রাতের বেলা ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। জীবন থেকে তো সরেই গিয়েছ। আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসে পড়েছি, কয়েক হাত দূরে থেকেই একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসল। সুরগুলি যেন ফিরে এসে প্রাণের মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকের এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।